বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করতে যাচ্ছি জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্ম। আমি যে বইটি পড়ছি সেটি অনুবাদ করেছেন রঞ্জনা ব্যানার্জি। শুরুতেই বইটির একটি ভূমিকা পড়ছি, যেটা লিখেছেন দীপেন ভট্টাচার্য। এরিক আর্থার ব্লেয়ার 1933 সালে তার প্রথম বই ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন প্রকাশ করতে গিয়ে একটি ছদ্মনাম গ্রহণ করলেন, জর্জ অরওয়েল। বইটি তার নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। প্যারিসে নিম্নবিত্ত শ্রমিকদের মতো কাজ করা কিংবা লন্ডনে গৃহহীনদের সঙ্গে রাস্তায় রাত কাটানো, সমাজের নিম্ন শ্রেণীর মানুষের দুর্দশা সরাসরি অনুভব করতে এই ইচ্ছাকৃত দারিদ্র জীবনের লিপি তিনি তার পারিবারিক নামে প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। এছাড়া হয়তো ব্যক্তিগত জীবন ও সাহিত্যিক পরিচয়ের মধ্যে একটা পার্থক্য রাখতে চেয়েছিলেন। সহজে গ্রহণযোগ্য নাম হিসেবে বাছলেন জর্জ, আর পদবি হিসেবে নিলেন অরওয়েল, ইংল্যান্ডের পূব দিকে অবস্থিত তার পছন্দের অরওয়েল নদীর নাম থেকে। যদিও তিনি এই নতুন পরিচয়ের মাধ্যমেই তার সাহিত্যিক জীবন গড়ে তোলেন, তার আনুষ্ঠানিক নাম আমৃত্যু কিন্তু এরিক আর্থার ব্লেয়ারই ছিল। ভ্লাদিমির উলিয়ানভ রাশিয়ার লেনা নদী থেকে তার নতুন পদবি লেনিন নিতে অনুপ্রাণিত হয়েছিলেন। জর্জ অরওয়েল কি সেই ইতিহাস জানতেন? কিন্তু ইতিহাস থেকে জর্জ অরওয়েল এই শিক্ষা নিয়েছিলেন যে ব্যর্থ বিপ্লব এই স্লোগানটির জন্ম দিতে পারে, সব পশু সমান, তবে কেউ কেউ অধিকতর সমান। অধিকারের সমতার অঙ্গীকার দিয়ে সেটি সঠতায় কেড়ে নেবার জ্বলন্ত উদাহরণ হিসেবে অ্যানিম্যাল ফার্মের এই উক্তিটি আজ আমাদের মস্তিষ্কে প্রথিত। সেই অধিকতর সমান পশুদের যে সবসময় রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে হবে তা নয়, সমাজের অর্থনৈতিকভাবে শক্তিশালী শ্রেণীটিরও তারা প্রতিভূ হতে পারে। তাই অ্যানিম্যাল ফার্ম শুধু একটি কমিউনিস্ট বা ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত একনায়কতন্ত্রের বর্ণনা নয়, একটি কেন্দ্রীভূত পুঁজিগোষ্ঠীর সমালোচনাও বটে। এই বইটির আবেদন ও মূল্য বিশেষত পৃথিবীর প্রতিটি ক্রান্তিকালে একই সাথে কালোত্তীর্ণ এবং আন্তর্জাতিক। তাই বর্তমান বিশ্বের অনিশ্চয়তায় সুলেখক রঞ্জনা ব্যানার্জির দক্ষ কলমে বাংলা ভাষায় এর রূপান্তর আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয় বিপ্লবের প্রতিশ্রুতি আর পরবর্তী সময়ে বিশ্বাসের বিপর্যয় বা বিশ্বাসঘাতকতা যেন হাত মিলিয়ে চলে। ঊনবিংশ শতাব্দীর ফরাসি সমালোচক যা বাতিস্তো আলফোন্স কার লিখেছিলেন, যতই আমরা পরিবর্তনের মধ্য দিয়ে যাই ততই সবকিছু যেন অপরিবর্তিত থেকে যায়। সাম্যের বাণী নিয়ে পশুরা অত্যাচারী মানুষদের হটিয়েছিল, কিন্তু সুযোগ সন্ধানী শুয়োরেরা খুব সহজেই ভাষার রাজনীতি আর মিথ্যা প্রোপাগান্ডায় বিশ্বাসপ্রবণ শ্রমিক পশুদের বিভ্রান্ত করে নিজেদের অধিকতর সমান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আলফোন্স কারের ভাষায় শেষ পর্যন্ত সবকিছুই অপরিবর্তিত থেকে যায়। অরওয়েল বেঁচেছিলেন মাত্র 46 বছর। বেঁচেছিলেন এমন এক সময়ে যখন পৃথিবীর মানুষ এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু সেই পরিবর্তনে আলফোন্স কারের উক্তিটির সত্যতা অনুধাবন করেছিলেন তিনি। তবুও বিংশ শতাব্দীর রূপান্তরের নির্বাক সাক্ষী হয়ে থাকতে চাননি, ইতিহাসের চাকার ঘূর্ণনের অংশ হতে চেয়েছিলেন। আদিতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির অংশ হয়েও সেটির অন্যায্যতা বুঝতে পেরেছিলেন। স্বপ্রণোদিত হয়ে স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর গণতন্ত্র বিরোধী অক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, আবার সমসাময়িক কমিউনিস্ট আন্দোলনের অন্তর্দ্বন্দ্ব এবং স্তালিনের একনায়কতন্ত্রে ব্যথিত হয়েছিলেন। একটি মানুষ যখন ইতিহাস নির্মাণে অংশগ্রহণ করতে চায়, সে হয়ে ওঠে জীবনের চাইতে বড়। তার পদচিহ্ন হয় সুদূর প্রসারী। সেই পদচিহ্নের গভীরতায় নির্মিত তার দুটি উপন্যাস, অ্যানিম্যাল ফার্ম এবং 1984। এতগুলো বছর পার হয়ে যাবার পরও কেমন করে আমাদের বর্তমানকে বর্ণনা করে তা ভেবে বিস্মিত হতে হয়। অ্যানিম্যাল ফার্ম তাই শত পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত। বিপ্লবের মাধ্যমে জোনসের ম্যানর ফার্মের অধিকার নিয়েছিল পশুরা, কিন্তু তাদের স্বপ্ন সফল হলো না। সেটা বহিঃশত্রুর ষড়যন্ত্রের জন্য নয়, বরং তাদের নেতাদের ক্ষমতার লোভ ও সেই লোভের বিরুদ্ধে সাধারণ পশুদের নিষ্ক্রিয়তার জন্য। শুয়োরদের বর্ষিয়ার নেতা ওল্ড মেজরের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষকে উৎখাত করে সমতা ও স্বাধীনতার নতুন যুগ শুরু করার উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হল। সেটি হল ক্ষমতার কেন্দ্রীকরণের সাথে সাথে শুয়োরদের অন্য পশুদের শোষণ করার মাধ্যমে।
অরওয়েল এই ধারণাটি প্রতিষ্ঠিত করলেন যে যদি কোনো নিরপেক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকে তবে বিপ্লবগুলো একটি শোষণকারী শাসক গোষ্ঠীকে আরেকটি দিয়ে প্রতিস্থাপন করবে। ক্ষমতার দুর্নীতিতে শুয়োর নেপোলিয়ন ছলে বলে কৌশলে তার প্রতিদ্বন্দ্বী স্নোবলকে খামারছাড়া করল, আর নেপোলিয়নের সাফাই গাইল শুয়োর স্কুইলার, অবলীলায় মিথ্যা বা আংশিক সত্য বলে এবং সরাসরি ভয় দেখিয়ে স্কুইলার অন্য পশুদের নেপোলিয়নের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করে। এটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রোপাগান্ডার ভূমিকা এবং ভাষার সুবিধাবাদী ব্যবহার জনগণকে কিভাবে ধোঁকা দিতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ। নাম উল্লেখ না করলেও আমরা বুঝতে পারি এখানে ওল্ড মেজর হল কার্ল মার্কস অথবা লেনিন, নেপোলিয়ন হল স্তালিন আর স্নোবল ট্রটস্কি। কিন্তু একই সাথে গল্পটি শোষিত জনগণের উদ্যোগহীনতাকে এই পরিণতির জন্য আংশিকভাবে দায়ী করে। বক্সার নামে একটি ঘোড়া অক্লান্ত পরিশ্রম করে খামারের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল। এখানে বক্সার হল শ্রমজীবী শ্রেণীর প্রতীক। সে ক্ষমতার প্রোপাগান্ডাকে বিশ্বাস করেছে এবং শেষ পর্যন্ত এই অন্ধ আনুগত্যই তার ট্র্যাজেডির কারণ হয়ে উঠেছে। অরওয়েল বলতে চেয়েছেন নিষ্ক্রিয়তা ও অন্ধবিশ্বাস দুর্নীতিগ্রস্ত শাসকদের আরও শক্তিশালী করে। ব্রিটিশ উপনিবেশবাদের সন্তান হয়েও অরওয়েল সামাজিক ন্যায় বিচারে বিশ্বাসী ছিলেন, উপনিবেশবাদের বিরোধী ছিলেন। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সমাজতন্ত্রী ছিলেন। শেষোক্ত বৈশিষ্ট্য তার জন্য হঠাৎ করে উদয় হয়নি। অরওয়েলের পরিবার মধ্যবিত্ত ছিল, তবে আর্থিকভাবে বিশেষ সচ্ছল ছিল না। তার বাবা ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনে কাজ করতেন। অরওয়েলের জন্ম হয় বিহারে 1903 সালে। জন্মের 1 বছরের মধ্যেই মা অরওয়েলকে নিয়ে বিলেত চলে যান। বিখ্যাত ইটন কলেজে পড়াশোনা শেষ করার পর 1922 সালে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশে যোগ দেন এবং বার্মায় অর্থাৎ বর্তমান মিয়ানমারে 5 বছর কাজ করেন। ভারতে অরওয়েল আর ফিরে যাননি। সেই অর্থে জন্মগ্রহণ করা ছাড়া ভারতের সঙ্গে তার আর কোনো সম্পর্ক ছিল না, যদিও দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন অল্প সময়ের জন্য তিনি বিবিসির ভারত বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তরুণ অরওয়েল বার্মায় থাকার সময়ের একটি ঘটনা শুটিং অ্যান এলিফ্যান্ট নামে একটি গল্পে সাম্রাজ্যবাদের নৈতিক দ্বন্দ্বটি চমৎকারভাবে তুলে ধরেন। গল্পটিতে অরওয়েল ছিলেন উপনিবেশে সাম্রাজ্যবাদী শাসনের প্রতীক। সেই হিসেবে হাতিটিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে তার হত্যা করতে হয়, জনসমক্ষে নিজের অবস্থান ও শক্তি দেখানোর জন্য। এই অযৌক্তিক কাজটির মধ্য দিয়ে তিনি দেখাতে চেয়েছেন কিভাবে সাম্রাজ্যবাদ শাসক এবং শাসিত উভয়ের জন্যই একটি ধ্বংসাত্মক চক্র হয়ে ওঠে। বিলেতে ফিরে অরওয়েল তার বার্মার অভিজ্ঞতা ভুলে যাননি। সেজন্য মধ্যবিত্ত সমাজের বাইরে শ্রমিক, নিম্নবিত্ত, লুম্পেন জনগণ কিভাবে থাকে সেটা দেখতে তাদের জীবনের সাথে মিশেছেন। বস্তিতে বাস করেছেন, রেস্তোরাঁয় থালা বাসন ধোয়ার কাজ করেছেন, মাঝে মধ্যে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটিয়েছেন। সমাজে আর্থিক বৈষম্য দেখে তার মধ্যে একটা পুঁজিবাদ বিরোধী দৃষ্টিভঙ্গি তৈরি হয়। 1937 সালে প্রকাশিত তার দ্য রোড টু উইগান পিয়ার নামে বইটিতে তিনি একদিকে যেমন কয়লা শ্রমিকদের জীবন, তাদের নিম্নমানের বাসস্থান এবং অর্থনৈতিক সংকটের ভয়াবহ প্রভাব বর্ণনা করেছেন, অন্যদিকে মধ্যবিত্তদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে সমাজতন্ত্রের প্রয়োজনীয়তার কথা উপস্থাপনা করেছেন। লিখেছেন, "We have got to fight for justice and liberty, and socialism does mean justice and liberty when the nonsense is stripped of it." 1936 সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলো। হিটলারের সমর্থনপুষ্ট ফ্রাঙ্কোর ফ্যাসিস্ট বাহিনীর সঙ্গে স্পেনের বামপন্থী গণতান্ত্রিক রিপাবলিকান সরকারের লড়াই। পৃথিবীর অনেক দেশ থেকেই শুধু বামপন্থী নয়, সচেতন মধ্যপন্থীরাও সেই সময় রিপাবলিকান সরকারের হয়ে যুদ্ধ করতে স্পেনে আসেন। এই যুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে স্তালিনের সোভিয়েত ইউনিয়ন স্পেনের কমিউনিস্টদের অস্ত্র ও অর্থ সহায়তা দেয়। কিন্তু সেই সময় কমিউনিস্টদের মধ্যে বিভাজন ছিল। 1937 জানুয়ারিতে অরওয়েল একটি কমিউনিস্ট দলে যোগ দেন, কিন্তু খুব শিগগিরই কমিউনিস্ট দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব তাকে হতাশ করে। ওই বছরের মাঝামাঝি তিনি যুদ্ধে আহত হন। একটি গুলি তার কণ্ঠনালীকে ছেদ করে। অরওয়েল যে মার্ক্সবাদী দলের হয়ে যুদ্ধ করছিলেন সেটিকে সোভিয়েত সমর্থিত কমিউনিস্টরা একই সাথে ট্রটস্কিপন্থী এবং ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে। আহত অবস্থায় স্পেন ত্যাগ করলেও অরওয়েলকে তার অনুপস্থিতিতেই ফ্রাঙ্কোর চর বলে বিচার করা হয়। শেষ পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কো জয়ী হয়।
স্পেনে তার অভিজ্ঞতা নিয়ে কোমাজ টু ক্যাটালোনিয়া 1938 সালে এই বইটিতে অরওয়েল লিখেছিলেন, এটি সত্য যে ফ্যাসিস্টরা আমাদের তুলনায় আরও ভালোভাবে সশস্ত্র ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ শ্রমিক শ্রেণীকে পরাজিত করেছিল ফ্যাসিস্টরা নয়, তাদের নিজেদের নেতাদের অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতাই এই পরাজয়ের মূল কারণ ছিল। স্প্যানিশ গৃহযুদ্ধ চলাকালীন মস্কোতে জোসেফ স্তালিন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী লিওন ট্রটস্কির শেষ প্রভাবটি মুছে ফেলতে প্রহসনমূলক বিচারে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে। এর মধ্যে ছিলেন তার 1917 রুশ বিপ্লবের ঘনিষ্ঠ সহকর্মীরা, যেমন নিকোলাই বুখারিন, লেভ কামেনেভ, গ্রিগরি জিনোভিয়েভ প্রমুখ। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবার আগেই এই খবরগুলো পশ্চিমে পৌঁছাতে শুরু করে। অরেল এই প্রক্রিয়ারই এক প্রতিফলন স্পেনে দেখতে পেয়েছিলেন। তার স্প্যানিশ অভিজ্ঞতা ও মস্কো বিচারের ঘটনাটি মিলিয়ে তিনি অ্যানিমাল ফার্ম লেখার প্রস্তুতি নেন। তাই বইটিতে ট্রটস্কির প্রতিভু স্নোবল নামের শোরটিকে স্তালিনের প্রতিভু নেপোলিয়ন শুধু খামার থেকে তাড়িয়েই ক্ষান্ত হয়নি, স্নোবলের সমস্ত অবদানকে স্মৃতি থেকে মুছে দিতে তৎপর হয়েছিল। অন্য পশুদের নিষ্ক্রিয়তায় এই প্রক্রিয়ায় সে সফল হয়েছিল। এই প্রসঙ্গে এখানে উল্লেখ করা যেতে পারে, সেই সময় বহু সমাজতন্ত্রী স্তালিনের কর্মকাণ্ডে বিচলিত হয়েছিলেন। তাদের অনেকেই আবার স্পেনের গৃহযুদ্ধে রিপাবলিকানদের হয়ে লড়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন আর্থার কোয়েস্টলার, যার ডার্কনেস অ্যাট নুন 1940 সালে একটি অনামাদেশে প্রতীকীভাবে বুখারিন বা কামেনেভ এরকম কারুর প্রহসন বিচার দেখিয়েছিল। অরওয়েলের মতোই কোয়েস্টলার একই সাথে জার্মান ফ্যাসিবাদ ও স্তালিনবাদের বিরুদ্ধে ছিলেন। স্পেনের গৃহযুদ্ধে আহত হবার ফলে অরওয়েল দ্বিতীয় মহাযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে যোগ দিতে পারলেন না। প্রথমে বিলেতের হোমগার্ড ও পরে বিবিসিতে যোগ দিলেন। এই সময়ে অ্যানিমাল ফার্ম লিখলেন, কিন্তু কোনো প্রকাশনা সংস্থা বইটা ছাপাতে রাজি হচ্ছিল না, পাছে এতে যদি তখনকার মিত্র সোভিয়েত ইউনিয়ন চটে যায়। প্রায় বছরখানেক লাগলো প্রকাশক পেতে। ততদিনে বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের পরে মনে হয় পশ্চিম ইউরোপের মানুষ বইটিকে গ্রহণ করতে প্রস্তুত ছিল। অ্যানিমাল ফার্ম ব্যবসায়িকভাবে সফল হলো। এরপরে স্পেন, সোভিয়েত ইউনিয়ন, জার্মানিতে একনায়কতন্ত্রের ভূমিকা, প্রোপাগান্ডা ও দমননীতি এবং যুদ্ধ পরবর্তী ব্রিটেনে সরকারি নিয়ন্ত্রণ ও আমলাতন্ত্রের প্রসারের প্রেক্ষাপটে অরওয়েল লিখলেন 1984, যেটি 1949 সালে প্রকাশিত হয়। এটি একটি ডিস্টোপিয়ান উপন্যাস, যেখানে বিগ ব্রাদার নামে পরিচিত সর্বক্ষমতাশালী শাসকের নেতৃত্বে তার পার্টি পুরো সমাজকে কঠোর নিয়ন্ত্রণে রাখে। উপন্যাসের প্রধান চরিত্র উইনস্টন স্মিথ সত্য মন্ত্রণালয়ে কাজ করে, যেখানে ইতিহাসকে সরকারের ইচ্ছামতো পরিবর্তন করা হয়। স্মিথ গোপনে পার্টির বিরুদ্ধে বিদ্রোহী চিন্তা লালন করে এবং জুলিয়া নামের এক নারীর সাথে নিষিদ্ধ সম্পর্ক গড়ে তোলে, কিন্তু রাষ্ট্রের চিন্তা পুলিশ অর্থাৎ থট পুলিশ তাদেরকে ধরে ফেলে। নির্মম নির্যাতনে স্মিথের মনোবল ভেঙে যায় এবং সে বিগ ব্রাদারকে ভালোবাসতে বাধ্য হয়, অর্থাৎ রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের সামনে ব্যক্তি স্বাধীনতার টিকে থাকতে পারে না। 1984-কে ধরা হয় আধুনিক যুগের গণনজরদারি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক প্রতিবাদ। 1945 সালে অরওয়েলের স্ত্রী একটি সাধারণ হিস্টেরেক্টমি অপারেশনের সময় আকস্মিকভাবে মারা যান। স্ত্রীর মৃত্যু অরওয়েলের ওপর বিশেষ প্রভাব ফেলে। এছাড়া তিনি দীর্ঘদিন যক্ষ্মায় ভুগেছিলেন এবং তার জীবনের শেষ কয়েক বছর স্কটল্যান্ডের জুড়া দ্বীপে একাকী কাটান। সেখানেই তিনি 1948 সালে 1984 সম্পূর্ণ করেন। অনেকে বলেন ওই উপন্যাসটির গম্ভীর ও নিরাশাবাদী পরিবেশ কিছুটা তার শারীরিক ও মানসিক সংগ্রামেরও প্রতিফলন। 1950 সালের জানুয়ারি মাসে মাত্র 46 বছর বয়সে অরওয়েল লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। 1946 সালে অরওয়েল কেন লিখি নামের একটি প্রবন্ধে লেখার অনুপ্রেরণা হিসেবে প্রথমেই মানুষের নিছক আত্মগরিমার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ইগোইজম। মানুষ লেখে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে অথবা মৃত্যুর পরেই স্মরণীয় হয়ে থাকতে। দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করেছিলেন বাইরের পৃথিবীর সৌন্দর্য এবং সাহিত্য সৃজনে সঠিক শব্দের সঠিক বিন্যাসের নান্দনিক আবেগে আনন্দ পাওয়া। শুধুমাত্র তারপরই তৃতীয় উৎস হিসেবে ঐতিহাসিক প্রেরণাকে চিহ্নিত করেছিলেন, বাস্তবতাকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটি রেখে যাওয়া, আর একদম শেষে উল্লেখ করেছেন রাজনৈতিক উদ্দেশ্যের কথা। সাহিত্যে সেই সমাজের উপস্থাপনা যেটি মানুষের জন্য দরকার। তার মতে কোনো সৃষ্টির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত নয়।
ওই প্রবন্ধটির শেষে অরওয়েল লিখেছিলেন, সব লেখকই কিছুটা অহংকারী, স্বার্থপর এবং অলস, তবে তাদের লেখার গভীরে এক রহস্য লুকিয়ে থাকে। একটি বই লেখার প্রক্রিয়া হলো এক দীর্ঘ, যন্ত্রণাদায়ক অসুস্থতার মতো এক ক্লান্তিকর সংগ্রাম। তবুও এটাও সত্য যে কেউ কখনো পাঠযোগ্য কিছু লিখতে পারে না যদি সে নিজের ব্যক্তিত্বকে মুছে ফেলার জন্য নিরন্তর সংগ্রাম না করে। নিজের কাজের দিকে ফিরে তাকালে দেখি, যখনই আমার লেখায় রাজনৈতিক উদ্দেশ্যের অভাব ছিল, তখনই আমার লেখা প্রাণহীন হয়ে পড়েছে এবং আমি অতিরঞ্জিত অলংকারপূর্ণ বাক্য, অর্থহীন শব্দগুচ্ছ, সাজানো বিশেষণ এবং নিরর্থক কথার ফাঁদে আটকে গিয়েছি। এখানে এটা বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না যে অরওয়েলের অরাজনৈতিক বহু লেখা আছে যা পাঠকেরা হয়তো অর্থহীন শব্দগুচ্ছ মনে করে না, যেমন চায়ের প্রতি ভালোবাসায় লেখা আর নাইস কাপ অফ টি। পরবর্তীকালের বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলন জর্জ অরওয়েলকে পথভ্রষ্ট প্রাক্তন কমিউনিস্ট এবং পশ্চিমা চর হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। বলাই বাহুল্য, তার বইগুলো দ্বিতীয় যুদ্ধোত্তর সমাজতান্ত্রিক দেশগুলোতে নিষিদ্ধ ছিল, অথচ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে গণ্য করতেন। তার সমাজতন্ত্রের ধারণা ছিল সূক্ষ্ম ও মানবিক মূল্যবোধের ওপর নির্মিত। সময় পেরিয়ে জর্জ অরওয়েলের বার্তা হল, সর্বগ্রাসী শাসন ব্যবস্থা, প্রোপাগান্ডা ও ক্ষমতার অপব্যবহার মানব স্বাধীনতা ও সত্যকে ধ্বংস করে। তার সাহিত্যকর্ম আমাদের দেখায় কিভাবে সহজে সত্যকে বিকৃত করা যায়, ভাষাকে নিয়ন্ত্রণ করা যায় এবং নজরদারির মাধ্যমে জনগণকে দমন করা যায়। তার লেখা স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচার রক্ষার বার্তা। এবারে শুরু করছি মূল বইটি। সেই রাতে ম্যানর ফার্মের মালিক মিস্টার জোন্স মুরগির খোপগুলো আটকালেন বটে, কিন্তু তিনি এতটাই মাতাল ছিলেন যে ঘুলঘুলির ঝাঁপ টানার কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। শরীরের ভার একপাশে হেলিয়ে টলমলো পায়ে তিনি উঠোন পেরিয়ে বাড়ির পথ ধরলেন। তার হাতের লণ্ঠনের আলোটিও এদিক ওদিক দুলে দুলে চলছিল তার সঙ্গে। খিড়কির দুয়ারের কাছে পৌঁছেই পায়ের বুটজোড়া ছুঁড়ে ফেললেন তিনি। এরপরে রসুই ঘরের লাগোয়া ধোলাই ঘরে রাখা বিয়ারের পিপে থেকে দিনের শেষ গেলাসটি ভরলেন এবং শোবার ঘরের দিকে এগোলেন। মিসেস জোন্স ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। শোবার ঘর থেকে তার নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। জোন্সের ঘরের বাতি নিভতেই খামার বাড়ির ভেতর হুটুপুটি শুরু হয়ে গেল। ঘটনা হলো, আজ দিনভর খামার জুড়ে একটা কথাই ঘুরছিল। বুড়ো মেজর আগে রাতে কি এক বিচিত্র স্বপ্ন দেখেছেন, যা নিয়ে খামারের সবার সঙ্গে তিনি কথা বলতে চান। বুড়ো মেজর হলো এই খামারের পুরস্কার জেতা মিডল হোয়াইট প্রজাতির প্রবীণ শুয়োর। স্থির হয়েছিল মিস্টার জোন্স নিরাপদ দূরত্বে সরা মাত্রই সবাই গোলাঘরে জমা হবে। বুড়ো মেজর এই নামে পরিচিত হলেও প্রদর্শনীতে কিন্তু তাকে উইলিংডন সুন্দরী নামে উপস্থাপন করা হয়েছিল। বুড়ো মেজর খামারবাসীদের কাছে পরম শ্রদ্ধার জন, তাই তার কথা শোনার জন্য 1 ঘন্টা ঘুম বরবাদ করতে কারোরই কোনো আপত্তি ছিল না। বিশাল গোলাঘরের এক কোণে কড়িকাঠ থেকে ঝোলানো লণ্ঠনটির নিচে দাই করে রাখা খড়ের গাদা বেশ উঁচু এক মঞ্চের মতো আকৃতি পেয়েছে। তার ওপরেই ইতিমধ্যে মেজর জুত করে আসন নিয়েছেন। মেজর দ্বাদশ বর্ষী এবং সম্প্রতি তার স্বাস্থ্য খানিক বাড়লেও এখনও বেশ রাজকীয় লাগে দেখতে। তার সদন্তও কাটা হয়নি, তবে তার চেহারার প্রজ্ঞা কিংবা সদাশয় ছাপটি একটুও কমেনি। অল্পক্ষণের মধ্যেই অন্যান্য প্রাণীরা জড়ো হতে শুরু করল এবং যে যার বৈশিষ্ট্য অনুযায়ী আরাম করে বসে পড়ল। সবার আগে এলো 3টি কুকুর, ব্লুবেল, জেসি এবং পিঞ্চার। তারপরে ঢুকল শুয়োরের দল। এরা মঞ্চের সামনের জায়গাটি দখল করল। মুরগিগুলো জানালার উঁচু কার্নিশে বসল। কবুতরেরা ডানা ঝটপটিয়ে কড়িকাঠের বর্গার উপরে চড়ল। গরু আর ভেড়ার পাল শুয়োরদের ঠিক পেছনে বসেই জাবর কাটতে শুরু করে দিল। ঘোড়ার গাড়ির 2 জুড়ি বক্সার এবং ক্লোভার ধীর পায়ে একসঙ্গে ঢুকল। তারা তাদের রোমশ ভারী খুর সন্তর্পণে মেঝেতে ফেলছিল, যাতে করে খড়ের আড়ালে কোনো ক্ষুদে প্রাণী লুকোনো থাকলেও আঘাত না পায়। ক্লোভার স্বাস্থ্যে ভরপুর, মাতৃস্বভাবী মাদি ঘোড়া। 4 নম্বর বাচ্চাটা জন্মের পরে তার সুতনু ফিরে পায়নি। অন্যদিকে বক্সার বিশাল আকৃতির, প্রায় 18 বিঘত উঁচু এবং সাধারণ মানের 2 ঘোড়ার সমান শক্তিধর তেজি ঘোড়া। নাকের নিচে
সাদা দাগটির কারণে তাকে খানিক বোকাটে দেখায়। অবশ্য বুদ্ধিমত্তার নিকৃতিও সে প্রথম শ্রেণীর নয় মোটেই। তবে তার চারিত্রিক দৃঢ়তা এবং অতুল কর্মক্ষমতার কারণে সকলে তাকে সমীহ করে। এরপরে এলো সাদা রঙের ছাগল মুরিয়েল এবং বেঞ্জামিন নামের গর্ধবটি। বেঞ্জামিন হলো এই খামারের সবচেয়ে বয়স্ক জানোয়ার। সে প্রচণ্ড বদমেজাজি, কথা বলে কচিত, যদিও বা বলে তাও ভারী বিদ্রুপাত্মক। যেমন ধরা যাক সে বলল, ঈশ্বর তাকে মাছি তাড়ানোর জন্য লেজ দিয়েছেন, কিন্তু এরপরেই সে যোগ করবে, এই লেজ কিংবা মাছি কোনোটিরই প্রয়োজন নেই। খামারের পশুদের মধ্যে কেবলমাত্র তার মুখেই কোনো হাসি নেই। এর কারণ জানতে চাইলে তার উত্তর, হাসবার মতো কোনো ঘটনা চোখে পড়েনি আজও। যাই হোক, মুখে স্বীকার না করলেও সকলে জানে যে বেঞ্জামিন বক্সারের নিষ্ঠ ভক্ত। সাধারণত রবিবার এই দুজনকে ফল বাগানের অদূরে ছোট তৃণভূমিটিতে সময় কাটাতে দেখা যায়। দুজনে পাশাপাশি চড়ে, কিন্তু কেউই কোনো কথা বলে না। ঘোড়া দুটি বসতে না বসতেই একঝাঁক হাঁসের ছানা সারি বেঁধে ঢুকে পড়ল। ওরা সম্প্রতি মাকে হারিয়েছে। ক্ষীণস্বরে কিচকিচ করতে করতে গোলাঘরের এদিক ওদিক একটা নিরাপদ আশ্রয় খুঁজছিল, যাতে কেউ তাদের মারিয়ে না দেয়। বুঝতে পেরে ক্লোভার ওর সামনের অতিকায় পা দুটি টেনে ওদের চারপাশের দেয়ালের মতো বেশ আড়াল বানিয়ে দিল। ছানাগুলো তার ভেতরে ঢুকেই তক্ষুনি ঘুমিয়ে পড়ল। শেষ মুহূর্তে একটাল চিনি চাটতে চাটতে বেশ কায়দা করে হেঁটে ঢুকল মিস্টার জোনসের এক্কা গাড়ির জুড়ি সাদা রঙের বোকা সুন্দরী মাদি ঘোড়া মলি। সে সামনের দিকে একটা জায়গা পেয়ে গেল এবং সেখানে দাঁড়িয়েই তার সাদা কেশর বেশ করে ঝাঁকাতে লাগলো। লাল ফিতে দিয়ে কেশরে বিনুনি বেঁধেছে সে, চাইছে সবাই দেখুক তার কেশরের সাজ। সবার শেষে এলো বিড়ালটি এবং যথারীতি সে সবচেয়ে উষ্ণ জায়গাটির খোঁজে চারপাশে ঘুরতে লাগলো। অবশেষে বক্সার এবং ক্লোভারের মাঝখানে ঘুষে এলিয়ে বসল। মেজরের বক্তৃতার পুরোটা সময় একটি শব্দও কানে না তুলে অবিরাম আরামের গড়গড় আওয়াজ করে চলছিল সে। মোজেস নামের পোষা দ্বারকা, যে কিনা খিড়কি দরজার পেছনে ঘুমায়, সে ছাড়া সকলেই উপস্থিত হল। মেজ চোখ বুলিয়ে দেখলেন সকলেই গুছিয়ে বসেছে এবং ব্যগ্র হয়ে অপেক্ষা করছে। তিনি গলা খাঁকারি দিয়ে তার বয়ান শুরু করলেন। কমরেডগণ, আপনারা ইতিমধ্যে আমার গত রাতের বিচিত্র স্বপ্নের কথা জেনে গেছেন। স্বপ্নের বিষয়টিতে আমি পরে আসছি। তার আগে অন্য একটি বিষয়ে আমি কথা বলতে চাই। কমরেডগণ, আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব। আমি মনে করি মৃত্যুর আগে আমার অধীত জ্ঞান আপনাদের হাতে তুলে দেয়া আমার আবশ্যিক কর্তব্য। আমার দীর্ঘ জীবনে আস্তাবলে একাকী থাকায় বিশ্রামের সময় চিন্তা করার মতো ঢের সময় হাতে পেয়েছি। এই কথা আমি নির্দ্বিধায় বলতে পারি। পৃথিবীতে যাবতীয় জীবনের ধরন, সেই সঙ্গে বর্তমান সময়ে জীবিত যে কোনো পশুর জীবন সম্পর্কে আমার সম্যক ধারণা হয়েছে। আর এই বিষয়টি নিয়েই আজ আমি আপনাদের কিছু বলবো। কমরেডগণ, আমাদের এই পশু জীবনের প্রকৃতি কি? সোজাসুজি স্বীকার করি, আমাদের জীবন দুর্দশায় পূর্ণ, প্রচণ্ড খাটুনির, এবং আমরা স্বল্পায়ুর। আমরা জন্মাই শ্বসন সচল রাখতে যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণ খাদ্য আমাদের সরবরাহ করা হয়। আমাদের মধ্যে যারা কর্মক্ষম, তাদের শক্তির ন্যূনতম কণাটি নিঃশেষ না হওয়া পর্যন্ত শ্রম দিতে বাধ্য করা হয়, এবং যে মুহূর্তে আমাদের প্রয়োজন ফুরায় তখনই বিভৎস নিষ্ঠুরতায় আমাদের হত্যা করা হয়। জন্মের পরে বছর ঘুরতে না ঘুরতেই ইংল্যান্ডের পশুরা আনন্দ কিংবা আরাম বিষয়টির অনুভূতি কেমন তা ভুলে বসে। ইংল্যান্ডের কোনো পশুই মুক্ত নয়। পশু জীবন হলো দুর্দশা এবং দাসত্বের জীবন। কিন্তু এটা কি আসলেই প্রকৃতির নিয়মের অংশ? আমাদের দেশ কি এতটাই দুস্থ যে এর অধিবাসীদের শোভন জীবনযাপনের মতো উপাদান দেবার সামর্থ্য নেই তার? না বন্ধুগণ, আমি 1000 বার বলবো না। ইংল্যান্ডের ভূমি উর্বর, এর জলবায়ু স্বাস্থ্যকর। বর্তমানে যারা বাস করছে এখানে তার চেয়ে অধিক সংখ্যক পশুর খাদ্য সরবরাহের মতো প্রাচুর্য আছে এই মাটির। আমাদের খামারের এই পরিসরের মধ্যেই 1 ডজন ঘোড়া, 20টি গরু, 100-র উপরে ভেড়া অনায়াসে প্রতিপালন করা যায়, এবং আমরা আজ যা কল্পনাও করতে পারি না তেমনই আয়েশি আর মর্যাদাপূর্ণ জীবন সেই পশুদের সকলেই পেতে পারে। তাহলে কেন আমরা এমন দুর্দশাপূর্ণ জীবন চালিয়ে যাচ্ছি? কারণ আমাদের পরিশ্রমের প্রায় সম্পূর্ণ ফসলই
মনুষ্য প্রজাতি আমাদের কাছ থেকে কৌশলে সরিয়ে নিচ্ছে। কমরেডগণ, এটাই হচ্ছে আমাদের সকল সমস্যার মূল। এক শব্দে সারসংক্ষেপ করলে যা হয়, মানুষ। কেবল মানুষই আমাদের প্রকৃত শত্রু। দৃশ্যপট থেকে একে সরিয়ে দিন, আমাদের ক্ষুধা এবং অতি পরিশ্রমের মূল কারণও চিরতরে লোপাট হবে। মানুষই হলো একমাত্র জীব যে উৎপাদন নয়, ভোগে অভ্যস্ত। সে দুধ দান করে না, ডিম পারে না, লাঙ্গল টানার জন্য অতীব দুর্বল। সে খরগোশ ধরার লক্ষ্যে দ্রুত দৌড়াতে অক্ষম। অথচ সে সব প্রাণীর প্রভু হয়ে বসে আছে। সে তাদের খাটিয়ে নেয় পুরো দমে, কিন্তু কেবল ক্ষুধা নিবৃত্তের জন্য ন্যূনতম পরিমাণ খাদ্য দেয় তাদের, এবং অবশিষ্ট সবটুকু নিজের জন্য মজুত করে। আমাদের শ্রমেই জমির কর্ষণ হয়, আমাদের গোবর সেই জমিকে পুষ্ট করে। অথচ আমাদের নিজের বলতে গায়ের চামড়াটি ছাড়া আর কিছু নেই। আমার সামনে বসা গরুগণ, আপনাদের বলি, গত বছর কত গ্যালন দুধ উৎপাদন করেছেন আপনারা? কোথায় গেল সেই দুধ যা আপনার শক্তপোক্ত বাছুরদের প্রতিপালনের জন্য জরুরি ছিল? এর প্রতিটি ফোঁটা আমাদের শত্রুরা গিলেছে। এবং মুরগিবৃন্দ, আপনারা কত সংখ্যক ডিম পেড়েছেন গত বছর, এবং সেই ডিমের কতটি থেকে ছানা ফুটতে পেরেছিল শেষমেশ? বাকি সব বাজারে চলে গিয়েছিল জোন্স এবং তার পারিষদদের জন্য টাকার যোগান দিতে। এবং ক্লোভার, আপনার 4 সন্তান যাদের আপনি গর্ভে ধারণ করেছিলেন, কোথায় গেল তারা, যারা কিনা আপনার শেষ বয়সের ভরসা এবং আনন্দ আহ্লাদের উৎস হতে পারত? প্রত্যেকে 1 বছর বয়সে বিক্রি করে দেয়া হয়েছিল। আপনি তাদের কাউকেই আর কোনোদিন দেখতে পাবেন না। আপনার সেই 4 বারের গর্ভকালীন বন্ধিত্ব এবং মাঠের খাটুনির বিনিময়ে আপনি কয়েকটি দানা এবং আস্তাবলের প্রকোষ্ঠটি ছাড়া আর কিছু কি কখনো পেয়েছিলেন? এবং এত কিছুর পরেও আমাদের দুঃসহ জীবনটিকেও স্বাভাবিক নিয়মে পুরো বাঁচতে দেয়া হয় না। নিজের ব্যাপারে এ নিয়ে আক্ষেপ নেই আমার, কেননা আমি সেই সৌভাগ্যবানদের একজন। 12 বছর বয়স হয়েছে আমার, এবং 400-র অধিক ছেলেমেয়ে জন্ম দিয়েছি। এটিই শুয়োরদের স্বাভাবিক জীবন। কিন্তু কোনো পশুই শেষ পর্যন্ত নিষ্ঠুর ছুরির হাত থেকে রেহাই পাবে না। তোমরা তরুণ শুয়োরছানারা যারা আমার সামনে বসে আছো, প্রত্যেকেই বছরখানেকের মধ্যেই হাড়ি কাঠে চিৎকার দিয়েই নিজেদের জীবনে রীতি টানবে। গরু, শুয়োর, মুরগি, ভেড়া সকলকেই সেই একই বিভীষিকার মুখোমুখি হতে হবে। এমনকি ঘোড়া কিংবা কুকুরদের ভাগ্যেও এর চেয়ে ভালো কিছু নেই। আপনি বক্সার, যেদিনই আপনার মস্ত পেশি শক্তি ফুরোবে, ঠিক সেই দিনই জোন্স আপনাকে অথর্ব ঘোড়া কাটার কসাইদের কাছে বিক্রি করে দেবে। কসাই আপনার গলা কাটবে এবং আপনাকে সেদ্ধ করে শিয়াল শিকারী কুকুরদের ভোগে লাগাবে। কুকুরেরা বৃদ্ধ এবং দন্তহীন হলে জোন্স তাদের গলায় ইট বেঁধে কাছের কোনো পুকুরে ডুবিয়ে মারে। এটি কি স্ফটিকের মতো স্বচ্ছ নয় যে আমাদের এই জীবনটির যা কিছু দুর্ভোগ তার মুখ্য কারণ মানবজাতির হাতে পীড়ন? কেবল মানুষকে সরিয়ে দিলেই আমাদের শ্রমের ফসল আমাদেরই হবে। প্রায় রাতারাতি আমরা ধনী এবং মুক্ত হতে পারব। আমরা দিন রাত, শরীর মন দুটোকেই কেন শান্ত করব? মানবজাতিকে উৎখাত করার জন্য খাটতে হবে। কমরেডগণ, আপনাদের জন্য আমার প্রস্তাব বিপ্লব। আমার জানা নেই কবে সেই মোক্ষম সময়টি আসবে। হতে পারে 1 সপ্তাহ কিংবা 100 বছর। আমার পায়ের নিচে খড়কুটো যেমন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক তেমনই আমি জানি আজ না হোক কাল ন্যায় বিচার হবেই। কমরেডগণ, জীবনের অবশিষ্ট দিনগুলোকে সেই লক্ষ্যের দিকেই এগিয়ে নিন, এবং সবশেষে বলি, আমার এই বার্তাটি আপনাদের পরের প্রজন্মকে পৌঁছে দেবেন, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিজয় না আসা পর্যন্ত আমাদের বিপ্লব চালু রাখে। এবং মনে রাখবেন কমরেড, আপনাদের এই সিদ্ধান্ত যেন কোনো ক্রমেই দ্বিধা সংশয়ে আক্রান্ত না হয়। কোনো ধরনের কুতর্ক যেন আপনাদের পথভ্রষ্ট না করে। যখনই বলা হবে মানুষ এবং পশু দুপক্ষের সাধারণ স্বার্থ একই, একের কল্যাণেই অপরের কল্যাণ, কখনোই সেই কথার ফাঁদে পা দেবেন না। এটি সর্বৈব মিথ্যা। মানুষ তার নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না, এবং আমাদের পশু সকলের মধ্যে নিরবচ্ছিন্ন একতা কায়েম করতে হবে। এই বিপ্লবে যেন আমরা সকলেই একাত্ম থাকি, সকল প্রাণী হোক সহযোদ্ধা। ঠিক এই সময়ে হঠাৎ করেই প্রবল হইচই শুরু হয়ে গেল। মেজরের বক্তৃতার মধ্যেই 4টি ধেড়ে ইঁদুর নিঃশব্দে তাদের গর্ত থেকে বেরিয়ে এসে পেছনের পায়ে ভর দিয়ে তার কথা শুনছিল। কুকুরের দল হঠাৎ ওদের দেখে ফেলে। বিপদ বুঝে ক্ষিপ্রতায় গর্তে ঘুষে প্রাণ বাঁচায় ইঁদুর 4টি।
সভা শৃঙ্খলা ফেরাতে মেজর তার সামনের পা তুললেন। কমরেডগণ, বললেন তিনি, এই প্রশ্নেরও সুরাহা হওয়া দরকার। বুনো প্রাণীরা, যেমন ধরুন ধেড়ে ইঁদুর কিংবা খরগোশ, এরা আমাদের বন্ধু নাকি শত্রু? বিষয়টির ওপর এখনই ভোটাভুটি হয়ে যাক। আমি প্রশ্নটি সভার কাছে রাখলাম, ইঁদুরেরা কি আমাদের সহযোদ্ধা? তৎক্ষণাৎই ভোট হয়ে গেল এবং বিপুল ভোটে সকলে সহমত হল ইঁদুরেরা সহযোদ্ধাই। বিরুদ্ধ পক্ষে ছিল কেবল 4 জন, 3 কুকুর এবং বেড়ালটি। পরে অবশ্য দেখা গেল বেড়ালটি দুতরফেই ভোট দিয়েছে। মেজর ফের বলা শুরু করলেন, আমার আর সামান্যই বলার আছে। আমি কেবল এটি মনে করাতে চাই যে মানুষের এবং তার সকল কর্মের বিরুদ্ধে আপনার অবস্থান অটল রাখবেন। মনে রাখবেন, দুপায়ে চলাচলকারীরা সকলেই শত্রু। যা কিছু 4 পায়ে কিংবা ডানা মেলে চলে তারাই আমাদের বন্ধু। মানুষের বিরুদ্ধে বিপ্লবকালে কোনো ক্রমেই আমরা যেন মানুষের প্রতিরূপ না হই। এমনকি তাদের দমন করবার পরেও তাদের অভ্যাসগুলো রপ্ত করা যাবে না। কোনো পশু কখনোই যেন বাড়িঘরে বাস না করে, কিংবা বিছানায় না ঘুমায়, বা পোশাক না পরে, কিংবা মদ বা তামাক না ফোকে, অর্থস্পর্শ অথবা বাণিজ্যে কোনো ক্রমেই যেন যুক্ত না হয়। মানুষের সকল স্বভাবই মন্দ স্বভাব। সর্বোপরি কোনো পশুই তার স্বজাতির ওপর যেন নিপীড়ন না করে। দুর্বল কিংবা সবল, বুদ্ধিমান কিংবা সরল, আমরা সকলেই ভাই ভাই। কোনো প্রাণী অন্য প্রাণীকে হত্যা করবে না। আমরা সকলেই সমান। বন্ধুগণ, এবারে আমি আমার গত রাতের স্বপ্নটি নিয়ে কথা বলবো। স্বপ্নটি আমি ঠিকঠাক গুছিয়ে বলতে পারবো না। স্বপ্নে আমি সেই পৃথিবীকে দেখেছি যেখানে মানুষ নামের প্রজাতিটি লুপ্ত হয়েছে। কিন্তু এই স্বপ্ন আমাকে ভুলে যাওয়া কিছু বিষয় মনে করিয়ে দিয়েছে। অনেককাল আগে আমার শৈশবে আমার মা এবং অন্যান্য সুকরিগণ একটি পুরনো গান গুনগুন করতেন, যার সুর এবং প্রথম 3টি শব্দই কেবল তাদের জানা ছিল। শৈশবে সেই সুরটি আমি জানতাম, কিন্তু অনেক কাল আগেই সেই সুর আমার মন থেকে মুছে গিয়েছিল। গতরাতে সুরটি আমার কাছে ফিরেছে, এবং এর চেয়েও বড় ব্যাপার হলো গানের কথাগুলো আমার মনে পড়ে গেছে। আমি নিশ্চিত অনেককাল আগে এই গানটি আমাদের পূর্ব পশুকুল গাইত, এবং পরের প্রজন্ম দীর্ঘকাল ধরে এই গান বিস্তৃত হয়েই জীবন কাটিয়েছে। বন্ধুগণ, সেই গানটি আমি এখন আপনাদের গেয়ে শোনাব। আমার বয়স হয়েছে এবং গলাও বসে গেছে, তবে সুর ধরিয়ে দিলে আপনারা আমার চেয়ে ভালো গাইতে পারবেন। গানটির শিরোনাম ইংল্যান্ডের পশুগণ। বুড়ো মেজর গলা ঝেড়ে গাইতে শুরু করলেন। গলা ভাঙা সত্ত্বেও যথেষ্ট ভালো গাইলেন তিনি। গানটির সুর বেশ উদ্দীপক, এবং এটি ক্লেমেন্টাইন ও লা কুকারাচার মাঝামাঝি একটি সুর। গানের কথাগুলো এমন: বিলেতের যত পশু, আইরিশ স্বজন, নানা দেশে আমাদের যত ভাই বোন, মন থেকে মানো কর মুঠি এঁটে পণ, নিশ্চয়ই ফেরা বসে মুক্ত জীবন। আজ কিবা কাল ঠিক আসবে সেদিন, নিপীড়ক মানুষেরা হবেই বিলীন। ফসলের যত মাঠ এই বিলেতে, প্রাণীকুল হবে তার মালিক মালকিন। নাকের করার ফাঁস টুটবে, পিঠের বাঁধন সব খসবে। লাগামে রেকাবে দেখো মরচে আসীন, চাবুকের হাঁক রূপ কথা প্রাচীন। স্বপ্নের চেয়েও হবে বেশি ধন করি, গম জব ভরপুর জয়ী পাটখড়ি। মৌফুল বরবটি বিট রাশি রাশি, সবই হবে আমাদের মন রাখো খুশি। ফসলের মাঠ নানা রঙে রাঙাবে, জলছবি জলে দেখে প্রাণ ভরাবে। বাতাস গাইছে দেখো সোনালি সে সুর, সেই শুভক্ষণ আর নয় বেশি দূর। আমাদের সকলের লক্ষ্য একই, মুক্তির সেই ক্ষণে যদিও না থাকি। গরু ঘোড়া পশু পাখি সকলেই জানি, মুক্তিরে সংগ্রাম সকলেরই মানি। বিলেতের যত পশু আইরিশ স্বজন, নানা দেশে আমাদের যত ভাই বোন। কান পেতে শোনো সবে ছড়াও বারতা, পূবের আকাশে আনো নতুন সবিতা। মেজরের গান থামতে না থামতেই উপস্থিত সকলে গানটি গাইতে শুরু করে দিল।
গানটি সকলকে চরম উদ্দীপিত করেছে। সবচেয়ে বোকা প্রাণীটিও গানটির সুর এবং কিছু কথা ফটাফট গলায় তুলে নিয়েছে। আর বুদ্ধিমান যারা, যেমন শুয়োরের পাল এবং কুকুরেরা, মিনিট খানেকের মধ্যে পুরো গান গাইতে শিখে গেছে। কয়েকবার মহড়ার পরে সমস্ত খামার ইংল্যান্ডের পশুগণ গানটির সুরের মূর্ছনায় ফেটে পড়ল। গরুরা মন্দ্র সুরে, কুকুরেরা তারায়, ভেড়াদের ভ্যাঁ ভ্যাঁ এবং ঘোড়াদের চিহি, হাঁসের প্যাকপ্যাকানি, যে যার ভাষায় সেই গান মন প্রাণ ঢেলে গাইতে লাগল। তারা এতটাই প্রাণিত হয়েছিল যে গানটি পরবার 5 বার গেয়ে ফেলল। হয়তো রাত জুড়েই চলত এই সম্মেলক সঙ্গীত, যদি না তাদের থামতে বাধ্য করা হতো। দুর্ভাগ্যবশত এই চিৎকারে মিস্টার জোনসের ঘুম ভেঙে গেল। তিনি চটে গেলেন, লাফ দিয়ে বিছানা থেকে নামলেন। ভাবলেন নিশ্চয়ই শেয়াল ভিড়েছে উঠোনে। তার বন্দুকটি ঘরের কোণেই মজুদ থাকে। বন্দুক টেনে কালি ঢালা অন্ধকারে পরপর 6টি টোটা ছুড়লেন তিনি। গুলির ছড়রা গোলাঘরের দেয়ালে গাঁততেই পশুর দল হুড়োহুড়ি করে তাদের সঙ্গীতে ভঙ্গ দিল। সকলে নিজ নিজ শোবার জায়গায় দ্রুত সটকে পড়ল। পাখিরা লাফ দিয়ে দাঁড়ে চড়ে বসল, অন্যেরা খড়ের গাদায়, যে যা জায়গায় শুয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে পুরো খামার গহীন ঘুমে ডুবে গেল। ঠিক 3 রাত পরে বুড়ো মেজর ঘুমের মধ্যেই চলে গেলেন। খামারের বাগানেই তাকে গোর দেওয়া হলো। এটি মার্চের শুরুর দিকের ঘটনা। এরপরে 3 মাস জুড়ে খামারের ভেতরে নানান গোপন তৎপরতা চলল। মেজরের সেদিনের বক্তৃতা খামারের অপেক্ষাকৃত বুদ্ধিমান পশুদের জীবন দর্শন আমূল পাল্টে দিয়েছিল। মেজরের করা ভবিষ্যৎবাণীর বিপ্লবটি কবে ঘটবে সেটি না জানলেও, কিংবা তাদের জীবদ্দশায় আদৌ ঘটবে এমন কোনো যুৎসই কারণ না থাকলেও, এই বুদ্ধিমানেরা পরিষ্কার বুঝে ফেলেছিল যে এর জন্য পশুদের তৈরি করবার দায়িত্ব তাদেরই। কাজেই খামারের অন্য পশুদের বিপ্লব বিষয়ক জ্ঞান দেওয়া এবং তাদের সংগঠিত করার জন্য শুয়োরেরাই স্বতঃস্ফূর্ততায় এগিয়ে এলো। কারণ খামারের পশুদের মধ্যে সেরা বুদ্ধিমান হিসেবে শুয়োরদেরই মানা হয়। শুয়োরের পালের মধ্যে স্নোবল এবং নেপোলিয়ন নামের 2টি অল্প বয়সী শুয়োর আছে, যাদের মিস্টার জোনস বিক্রি করবার উদ্দেশ্যে বড় করছিলেন। নেপোলিয়ন দেখতে বেশ বড়সড়, গাট্টাগুট্টা বার্কশায়ার শুয়োর। এক কথায় সেই খামারের একমাত্র বার্কশায়ার শুয়োর। কথাবার্তা তেমন একটা বলে না, বেশ একগুঁয়ে। অন্যদিকে স্নোবল হাসিখুশি, প্রাণবন্ত, কথাবার্তায় তুরন্ত এবং ফন্দি আটাতেও জুড়ি নেই তার। তবে অন্যদের ধারণা নেপোলিয়নের মতো চারিত্রিক গভীরতা নেই ওর। এদের দুজনের বাইরে অন্য সব শুয়োরদের মাংস হিসেবে বিক্রির জন্যই পালন করা হচ্ছে। আর এই দ্বিতীয় দলের সেরা শুয়োরটির নাম স্কুইলার। স্কুইলার দেখতে ছোটখাটো, স্বাস্থ্যবান, টোপলা গাল, মিটমিটে চোখ, চলাফেরায় ক্ষিপ্র। ওর গলার স্বর কানে লাগার মতো তীক্ষ্ণ হলেও সে দারুণ বলিয়ে। স্কুইলার যখন কোনো কঠিন বিষয় নিয়ে কথা বলে তখন অদ্ভুত এক ভঙ্গিতে এপাশ ওপাশ দুলতে থাকে। সেই সঙ্গে ওর লেজটিকে এমনভাবে নাড়ায় যে শ্রোতারা বেশ সহজেই প্রভাবিত হয়। অবশ্য পশু সমাজে চালু কথা, স্কুইলার রাতকে দিন, দিনকে রাত বানাতে ওস্তাদ। যাই হোক, এই 3 জন খেটে খুঁটে বুড়ো মেজরের বলে যাওয়া কথাগুলোকে গুছিয়ে বেশ একটা তত্ত্বের আকার দিল এবং সেই তত্ত্বের একটা গালভরা নামও দেয়া হলো পশুবাদ। নিয়ম করে প্রতি সপ্তাহের বেশ কয়েক রাত মিস্টার জোনস ঘুমিয়ে পড়বার পরে খামারের পশুরা গোলাবাড়িতে গোপন বৈঠকে মিলতে শুরু করল এবং এই 3 জন পশুবাদের তত্ত্বগুলো অন্যদের বুঝিয়ে বলার দায়িত্ব নিল। শুরুর দিকে পশুদের মধ্যে এ নিয়ে তেমন একটা উচ্ছ্বাস ছিল না, বরং ওরা বোকা বোকা সব প্রশ্ন করত। কেউ কেউ মিস্টার জোনসের প্রতি তাদের আনুগত্যের প্রশ্নটি নিয়ে দ্বিধায় ছিল, তাকে তারা মনিব সম্বোধন করে। আবার কেউ কেউ সরল মনে জানতে চাইত, মিস্টার জোনস আমাদের খেতে দেন, তিনি চলে গেলে তো আমরা না খেতে পেয়ে মরব। আবার অন্যদের বক্তব্য হলো, আমরা মরে যাওয়ার পরে কি হলো না হলো তা নিয়ে ভেবে কি লাভ। আবার কেউ বলল, যদি এই বিপ্লব অনিবার্যই হয় তবে আমরা এর জন্য খাটা না খাটা তো সমানই, তাই না? তো এইসব প্রশ্ন ছাপিয়ে পশুবাদের আদর্শ বোঝাতে শুয়োরদের লেজে গোবরে অবস্থা হলো।
সবচেয়ে বোকা প্রশ্নগুলো করত সাদা মাদি ঘোড়া মলি। যেমন স্নোবলকে করা তার প্রথম প্রশ্নটি ছিল, আচ্ছা, বিপ্লবের পরেও কি চিনি পাওয়া যাবে? স্নোবল দৃঢ়ভাবে উত্তর দিয়েছিল, না, খামারে চিনি তৈরির কোনো ব্যবস্থা নেই আমাদের। তাছাড়া তোমার চিনির দরকার নেই, প্রচুর যব আর খড় থাকবে, যত ইচ্ছে খাবে। আর আমি কি তখনও কেশরে লাল ফিতে বাঁধতে পারবো? মলির দ্বিতীয় প্রশ্ন। উত্তরে স্নোবল বলেছিল, কমরেড, যে লাল ফিতের জন্য তোমার এমন আহ্লাদ, তা হলো দাসত্বের প্রতীক। তুমি কি বুঝতে পারছো না, স্বাধীনতা তোমার লাল ফিতের চেয়ে অনেক বেশি দামি? মলি কথা মেনে নিল বটে, খুব একটা সন্তুষ্ট হলো বলে মনে হলো না। শুয়োরদের এর চেয়েও বেশি ঝামেলায় পড়তে হলো মিস্টার জোনসের পোষা দাঁড়কাক মোজেসের মিথ্যে গল্পগুলো সামাল দিতে। মিস্টার জোনসের এই বিশেষ পোষ্যটি হলো গুপ্তচর, বানিয়ে কথা বলায় ও জুড়ি নেই, কিন্তু সে চতুর কথক। মোজেসের দাবি, মিছরি মিঠাই নামে এক পাহাড় আছে, মরার পরে সব পশুদের সেখানেই ঠাঁই হয়। আকাশে মেঘেদের ওপারেই ওই পাহাড়। এই পাহাড়ে সপ্তাহে সব দিনই রোববার। সারা বছর জুড়ে হলুদ মৌফুল ফোটে, ঝোপে ধরে চিনির তাল আর তিসির পিঠা। যদিও মোজেসকে খামারের কোনো পশুই পছন্দ করে না, কেননা সে কেবল গল্প করেই কাটায়, কাজকর্মের ধারে পাশে নেই, তা সত্ত্বেও পশুদের কেউ কেউ এই মিছরি মিঠাই পাহাড়ের গল্পগুলো বিশ্বাস করত। শুয়োরদের বেশ বেগ পেতে হলো এদের বোঝাতে যে এই নামে কোনো জায়গা নেই কোনোখানে। শুয়োরদের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য হল জুরি গাড়ির দুই ঘোড়া বক্সার আর ক্লোভার। এই দুজন নিজেদের বুদ্ধি খাটিয়ে কিছু ভাবতে শেখেনি, কিন্তু শুয়োরদের শিষ্যত্ব গ্রহণ করবার পর থেকে ওদের যা কিছু বলা হয় তা সবই হুবহু মগজে গেঁথে ফেলে এবং অন্যদের খুব অল্প তর্কেই সেই সব বুঝিয়ে দেয়। গোলাঘরের গোপন বৈঠকে তাদের উপস্থিতি কখনোই বাদ পড়ে না, এবং ইংল্যান্ডের পশুগণ গানটি যা গেয়ে এই সব সভার কার্যক্রমে সমাপ্তি টানা হয়, তাতে তারাই নেতৃত্ব দেয়। যাই হোক, বিপ্লব কিন্তু ঘটে গেল আচমকাই, এবং এত সহজে বিপ্লবে যে জয়ী হওয়া যাবে পশুরা আশাই করেনি। মিস্টার জোনস মালিক হিসেবে করা হলেও খামারি হিসেবে দক্ষ ছিলেন, কিন্তু বেশ কিছু সময় ধরে তার ভাগ্যের চাকা উল্টো দিকে চলছিল। সম্প্রতি মোকদ্দমায় বড় রকমের টাকা খুইয়ে মানসিকভাবে তিনি ভীষণ ভেঙে পড়েছেন। মদ খাওয়া বেড়ে গেছে তার। দিনের বেশিরভাগ সময় তিনি রান্নাঘরের আরাম কেদারায় বিয়ারে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়েন এবং মাঝে মাঝে রুটির শক্ত ধারগুলো বিয়ারে চুবিয়ে মোজেসকে খাওয়ান। তার কর্মচারীরা প্রচণ্ড ফাঁকিবাজ আর অসৎ। খামারের দেখভালে তাদের কারও নজর নেই। আগাছায় মাঠ ভরে গেছে, চালাঘরে চালের সংস্কার দরকার, ঝোপগুলোর যত্ন হচ্ছে না, এমনকি খামারের পশুদের ঠিকঠাক খাবারও দেওয়া হয় না। জুন মাস চলে এলো, খড়ের ঘাসগুলো কাটার মতো লম্বা হয়ে উঠেছে। সেদিন ছিল গ্রীষ্ম উৎসবের দিন, শনিবার। মিস্টার জোনস ওয়েলিংটনে গিয়েছিলেন এবং রেড লায়ন শুঁড়িখানায় এতটাই মদ গিলেছিলেন যে পরদিন রোববার দুপুরের আগে ফিরতেই পারলেন না। খামারের লোকগুলো পশুদের খেতে না দিয়েই খরগোশ শিকারে বেরিয়ে পড়েছিল। মিস্টার জোনস ফিরেই বসার ঘরের সোফার চোখের ওপরে বিশ্ব সংবাদের পাতাটি ফেলে ঘুমিয়ে পড়েছিলেন। সন্ধ্যা পর্যন্ত পশুরা না খেয়েই রইল। শেষ পর্যন্ত তারা আর সইতে পারল না। গরুর পালের একটি গরু শিঙের গুতোয় গোলাঘরের দরজা ভেঙে ঢুকে পড়তেই অন্যরাও পেছনে পেছনে ঢুকে পড়ল। যে যা পেল খাবারের জ্বালায় মুখ ডুবিয়ে খেতে শুরু করে দিল। ঠিক তখনই মিস্টার জোনসের ঘুম চটে গেল। কি ব্যাপার ঠিকঠাক না বুঝেই ছুটলেন গোলাঘরে। তার 4 সাগরেদও গেল পিছু পিছু। গোলাঘরে ঢুকেই তারা সবাই এলোপাথারি পশুদের গায়ে চাবুক হাঁকাতে লাগল। ক্ষুধার্ত পশুদের জন্য এই আক্রমণ খুব বেশি হয়ে গিয়েছিল। কোনো পরিকল্পনা না থাকলেও সমবেত প্রতিক্রিয়ায় ওরা ঝাঁপিয়ে পড়ল নিপীড়কদের উপর। জোনস এবং তার লোকেরা হঠাৎ করেই চারদিক থেকে পশুদের এমন আক্রমণে ভড়কে গেল। পরিস্থিতি ওদের নাগালের বাইরে বেরিয়ে গেছে ততক্ষণে। পশুদের এমন প্রতিক্রিয়া ওরা আগে কখনো দেখেনি। এতদিন জাতির ইচ্ছে মতো পিটিয়েছে, যাচ্ছে তাই ব্যবহার করেছে, তারা এমন ভয় পাইয়ে দিতে পারে তা কখনো কল্পনাতেই আসেনি। খানিক সময় ওরা আক্রমণ ঠেকাবার চেষ্টা করেছিল, তারপরেই পিঠ টান দিল।
দেখা গেল পশুদের তাড়া খেয়ে ৫ জন মানুষ টানাগাড়ির রাস্তা ধরে প্রাণ হাতে ছুটছে বড় রাস্তার দিকে। শোবার ঘরে জানালা দিয়ে জোন্স গিন্নি এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেলেন। বিপদ বুঝে হাতের কাছে যা পেলেন ঝটপট চটের বস্তায় পুরে চুপচাপ অন্য পথ দিয়ে খামার ছেড়ে পালালেন। মোজেসও দাঁড় ছেড়ে ডানা ঝাপটে চেঁচাতে চেঁচাতে জোন্স গিন্নির পিছু নিল। ইতোমধ্যে পশুর দল মিস্টার জোন্স এবং তার লোকজনদের তাড়িয়ে বড় রাস্তায় তুলে দিয়ে খামারের সদর দরজার ৫টা গড়াদি আটকে দিল। ওরা ভালো করে কিছু বোঝার আগেই বিপ্লব সফল হয়ে গেল। জোন্স উৎখাত হলো এবং ম্যানর ফার্ম পশুদের দখলে চলে এলো। সৌভাগ্য এমন চকিতে ধরা দেবে পশুরা ভাবতেই পারেনি। পুরো ব্যাপারটা হজম করতে ওদের খানিক সময় লাগল। ধাতস্থ হতেই ওরা দল বেঁধে খামারের সীমানা ধরে চক্কর দিয়ে এলো। আনাচে কানাচে কেউ লুকিয়ে নেই। নিশ্চিন্ত হতেই ওরা ছুটল বাড়ির ভেতরে। জোন্সের ঘৃণিত শাসনে সব চিহ্ন লোপাট করতে হবে। প্রথমেই আস্তাবলের শেষ প্রান্তে সাজঘরের তালা ভাঙল ওরা এবং ঝটিতে নেমে পড়ল ধ্বংসযজ্ঞে। টুকরো টাকরা আংটা, কুকুরের শেকল, সেই নির্মম ছুরিগুলো যা দিয়ে মিস্টার জোন্স শুয়োর আর ভেড়াদের খাসি বানাতেন। মোটের উপর যা যা পাওয়া গেল তার সব কিছুই কুয়োর ভেতরে ছুঁড়ে ফেলল ওরা। উঠোনের এক কোণে জঞ্জাল পোড়ানোর আগুন জ্বলছিল। সেই আগুনে ঘোড়ার লাগাম, হাঁস, চোখের ঠুলি, ঘোড়াদের নাকের সামনে ঝোলানোর অপমানজনক দানার ঝোলা সবই ফেলা হলো। চাবুকগুলোও ঢুকলো আগুনে। লাল ফিতে যা দিয়ে হাটের দিনে ঘোড়াদের লেজ আর কেশর সাজানো হতো, স্নোবল সেই ফিতেগুলো জড়ো করে আগুনে ফেলল। বলল, ফিতেও এক রকমের পোশাক, আর পোশাক মানেই মানুষ। পশুদের গায়ে কোনো পোশাক থাকবে না। বক্সার এই কথা শুনেই ওর খড়ের টুপিটি নিয়ে এলো। সেটিও গেল আগুনের পেটে। গ্রীষ্মে মাছিদের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই টুপি দিয়ে সে কান ঢাকত। খুব অল্প সময়ের মধ্যে মিস্টার জোন্সের স্মৃতি সংলগ্ন যা কিছু সবই ধ্বংস করা হলো। এবার নেপোলিয়ন সবাইকে নিয়ে ভাঁড়ার ঘরে এলো। পশুদের সকলকে তাদের বরাদ্দের দ্বিগুণ শস্য এবং কুকুরদের প্রত্যেককে 2টো করে বিস্কুট বিলি করল সে। খাওয়া শেষ হতে পশুরা পরপর 7 বার ইংল্যান্ডের পশুগণ গানটি আগাগোড়া গাইল। সবশেষে তারা ঘুমাতে গেল। সেই রাতের মতো এত ভালো ঘুম আগে কখনো ঘুমায়নি ওরা। নিত্যদিনের মতোই খুব ভোরে ওদের ঘুম ভাঙল। কিন্তু আজ ঘুম ভাঙতেই ওদের মনে পড়ে গেল গতরাতে কি অসাধারণ এক ঘটনা ঘটে গেছে ওদের জীবনে। তক্ষুনি ওরা ছুটল চারণ মাঠে। মাঠের শেষ মাথায় একটা ছোট টিলা মতো আছে। সেখান থেকে পুরো খামারটি এক নজরে দেখে ফেলা যায়। পশুর দল হুড়োহুড়ি করে উঠল সেই টিলার মাথায় এবং সকালের ফকফকে আলোতে চোখ ভরে দেখল তাদের রাজ্য। হ্যাঁ, এ সবই তাদের। যত দূর দেখা যায় সব একান্তই তাদের। আনন্দে আত্মহারা পশুর দল চারপাশ ঘুরে ঘুরে তেরিং বেরিং নাচতে লাগল। খাওয়াতে জোর লাফ দিয়ে পোল্টি খেল, শিশির ভেজা ঘাসের উপরে গড়াগড়ি দিল, মুখ ভর্তি করে গ্রীষ্মের মিঠে ঘাস আঁশ মিটিয়ে চিবল, পা দিয়ে মাটি খুঁচিয়ে ঢেলা তুলল এবং প্রাণ ভরে তার ঘ্রাণ নিল। এরপর দল বেঁধে খামার জরিপে বেরোল ওরা। মুগ্ধ হয়ে দেখতে লাগলো শস্যক্ষেত, সবুজ মাঠ, ফলের বাগান, পুকুর, ঝোপঝাড়, যেন ওরা আগে কখনো দেখেনি এসব। ওদের বিশ্বাসই হচ্ছিল না এই বিস্তীর্ণ খামারের সবটুকুই ওদের। ঘুরতে ঘুরতে ওরা চলে এলো খামার বাড়িতে। দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইল সবাই, ঢুকল না। এই বাড়িটিও ওদের সম্পত্তি, অথচ ভেতরে ঢুকতে বাঁধছে সবার। খানিক পরে স্নোবল আর নেপোলিয়ন কাঁধের ধাক্কায় দরজা খুলে ফেলল। অতঃপর সার বেঁধে অতি সাবধানে ভেতরে ঢুকল সবাই। ওদের ভয় হচ্ছিল কিছু ভেঙে ঠেঙে না ফেলে ওরা। পা টিপে টিপে প্রতিটি ঘরের শয্যা দেখতে লাগল। কথা বলছিল ফিসফিস করে। চারপাশের আয়েসি আয়োজন দেখে ওদের বিস্ময়ের ঘোর কাটছিল না। বিছানায় বিছানো পালকের তোষক, বিশাল আয়না, ঘোড়ার পশমের তৈরি কেদারা, ভারী গালিচা, বসার ঘরের চুল্লির তাকের ওপর সাজানো মহারানী ভিক্টোরিয়ার লিথোগ্রাফ, কত কি! সব দেখা শেষে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় ওরা টের পেল মলি নেই। মলির খোঁজে ফের ফিরল ভেতরে। সবচেয়ে সুন্দর শোবার ঘরটিতে মলিকে পাওয়া গেল। মলি মিসেস জোন্সের ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে এক টুকরো নীল ফিতে নিজের কাঁধের কাছে ধরে আছে।
আর ড্রেসিং টেবিলের আয়নায় বোকার মতো মুগ্ধ চোখে দেখছে নিজেকে। এই দৃশ্য দেখে সবাই মলিকে তিরস্কার করল। রান্নাঘরে কিছু শুয়োরের মাংস ঝুলছিল। পশুরা তার সবই বাইরে নিয়ে মাটি চাপা দিল। রসি ঘরের পাশে ধোলাই ঘরে রাখা বিয়ারের পিপেটি বক্সার খুঁড়ের আঘাতে চুরমার করে দিল। এটি ছাড়া ওরা বাড়ির আর কোনো জিনিস স্পর্শ করেনি, বরং সেখানে দাঁড়িয়ে ওরা সর্বসম্মতিক্রমে অলিখিত একটি সিদ্ধান্ত নিল। এই বসত বাড়িটি জাদুঘর হিসেবে সংরক্ষিত হবে এবং পশুরা কোনোদিন এই বাড়িতে থাকবে না। অতঃপর পশুর দল তাদের প্রাতরাশ শেষ করল। এরপরই স্নোবল এবং নেপোলিয়নের ডাকে তারা আবার একখানে জড়ো হলো। কমরেডগণ, স্নোবল বলতে শুরু করল, এখন কেবল সকাল 6:30। সারা বেলা আমাদের সামনে পড়ে আছে। আজ আমরা খড় কাটব, কিন্তু তার আগে আরেকটি জরুরি বিষয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। শুয়োরেরা এবার তাদের গোমর ফাঁস করল, জানালো গত 3 মাস ধরে তারা নিজেদের লিখতে পড়তে শিখিয়েছে। মিস্টার জোনসের ছেলেমেয়েদের বানান শিক্ষার বইখানি, যা কিনা আবর্জনার স্তূপে ফেলে দেয়া হয়েছিল, সেই বইটি থেকেই তারা পাঠ নিয়েছে। নেপোলিয়ন কাউকে কালো এবং সাদা রঙের কৌটো আনতে নির্দেশ দিল। কৌটো এলে সকলকে নিয়ে ওরা বড় রাস্তার পাশে 5 গড়াদের সদর দরজাটির কাছে গেল। স্নোবলের হাতের লেখাই ওদের মধ্যে সেরা। ওর 2 আঙ্গুলের গাঁটের ফাঁকে তুলি ধরে রং দিয়ে দরজার প্রথম গড়ারটিতে লেখা ম্যানর ফার্ম নাম ফলকটিকে বুঝিয়ে দিল। সেই জায়গায় নতুন করে লিখল অ্যানিমাল ফার্ম। আজ থেকে খামারটি এই নামেই পরিচিত হবে। লেখা শেষে ওরা খামার বাড়িতে ফিরল আবার। স্নোবল এবং নেপোলিয়ন এবার মই আনতে পাঠালো। মই এলে তারা সেটিকে গোলাবাড়ির সবচেয়ে পেছনের দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করালো। এবার শুয়োরেরা জানালো গত 3 মাস ধরে পশুবাদ নিয়ে যথেষ্ট অধ্যয়ন করেছে তারা, যার ফলশ্রুতিতে পশুবাদকে 7টি বিধানের রূপ দিতে পেরেছে। সেই 7 বিধান আজ দেয়ালের গায়ে লেখা হবে এবং এখন থেকে এই 7 বিধান অপরিবর্তনীয় আইন হিসেবে মান্যতা পাবে। অ্যানিমাল ফার্মের সকল অধিবাসী এই আইন জীবনভর অনুসরণ করবে। কিছু অসুবিধার সত্ত্বেও শুয়োরদের জন্য সিঁড়িতে ভারসাম্য রাখা স্বভাবত কঠিন। স্নোবল মই বেয়ে উঁচুতে উঠে লিখতে শুরু করল। তার কয়েক ধাপ নিচে রঙের কৌটো ধরে দাঁড়িয়ে রইল স্কুইলার। কালো আলকাতরায় রাঙানো দেয়ালের পাশে বিশাল সাদা হরফে লেখা বিধানগুলো 30 গজ দূর থেকেও পড়া যাচ্ছিল। লেখাটি এরকম: 1. 2 পায়ে সচল সকল কিছুই শত্রু। 2. 4 পায়ে চলাচলকারী কিংবা ডানাধারী সকল জীবী বন্ধু। 3. পশুদের কাপড় পরা নিষেধ। 4. পশুদের বিছানায় শয্যা গ্রহণ নিষেধ। 5. পশুদের জন্য মদ্যপান নিষিদ্ধ। 6. কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না। 7. সকল পশুই সমান। ইংরেজিতে বন্ধু বানানটিতে পাশাপাশি 2টি বর্ণের জায়গা বদল এবং এস বর্ণটি উল্টোমুখী হওয়া ছাড়া দেয়াল লিখনটি মোটামুটি নিখুঁত হল। সকলে সুবিধার খাতিরে স্নোবল লেখাটি জোরে জোরে পড়ে শোনাল। পশুদের প্রত্যেকেই প্রতিটি বাক্যের সঙ্গেই সহমত হয়ে মাথা দোলাচ্ছিল। আবার বুদ্ধিমানদের কয়েকজন সেইখানে দাঁড়িয়েই 7টি বিধানে আত্মস্থ করার কাজে লেগে গেল। কমরেডগণ, রংতুলি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে স্নোবল হেঁকে বলল, চলুন এবার খড়ের মাঠের দিকে যাওয়া যাক। চলুন আজ আমরা দেখিয়ে দিই জোনসের লোকজনের চেয়ে আমরা দ্রুত এই কাজ করতে পারি। আমরা আমাদের মান রাখবই। স্নোবলের কথা শেষ হতে না হতেই 3টি গাভী, যারা বেশ অনেকক্ষণ ধরে উসখুস করছিল, এবার অস্থির হয়ে ডাকতে লাগল। গত 24 ঘন্টা ধরে তাদের দুধ দোয়ানো হয়নি। তাদের বাঁট মনে হচ্ছে ফেটে পড়বে। বেশ খানিকক্ষণ ভেবে শুয়োরেরা বালতি নিয়ে দুধ দোয়ানোর কাজ শুরু করে দিল। দেখা গেল বেশ ভালোভাবেই তারা কাজটি করতে পারছে। বোঝা গেল তাদের খুঁড়ের ধরনটি এই কাজের জন্য বেশ জুৎসই। পশুদের অবাক দৃষ্টির সামনে 5-5টি বালতি ফেনা তোলার দুধে পূর্ণ হয়ে উঠল। এত দুধ দিয়ে কি করব আমরা? কেউ একজন জানতে চাইল। জোন্স মাঝে মাঝে আমাদের খাবারের ঘ্যাঁটে দুধ মেশাতেন, মুরগিদেরকেও বলল। আপাতত দুধ নিয়ে মাথা না ঘামালেও চলবে কমরেডগণ, বলি নেপোলিয়ন বালতি আড়াল করে সামনে এসে দাঁড়ালো। বিষয়টি ঠিকঠাক দেখব আমরা। আপাতত জরুরি হলো খড়ের জোগান। স্নোবল আপনাদের মাঠের দিকে নিয়ে যাবে। আমি খানিক পরেই আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি। এগিয়ে যান কমরেড।
খড়েরা আপনাদের অপেক্ষাতেই আছে। অতএব পশুর দল খড় সংগ্রহে মাঠের দিকে পা চালালো। সন্ধ্যের সময় খামারে ফিরে পশুরা সেই 5 বালতি দুধের কোনো চিহ্নই দেখতে পেল না।